বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির। আজকের গল্পটা ভয়ের ঠিক নয়, কি ভূতের গল্প বলতে পারো, কিন্তু কিন্তু আবেগপ্রবণ ভূতের গল্প, মানে ইমোশনাল হরর স্টোরি যাকে বলে। তো ইমোশনাল হরর স্টোরি তো তোমাদের সঙ্গে আগে বেশি শেয়ার করিনি, একবার কি দুবার করেছি। তো আজকে তোমাদের সঙ্গে ইমোশনাল হরর স্টোরি একটা শেয়ার করব। তো বন্ধুরা, চলো গল্প শুরু করা যাক। শিবরা তাড়াতাড়ি সকালবেলা উঠে ও ছেলে মেয়েদেরকে নিয়ে রেডি হয় রূপনগর গ্রামের দিকে উদ্দেশ্যে ও রওনা দিল। ও তাড়াতাড়ি সকালের ট্রেনটি ধরলো। আর রূপনগর গ্রামে পৌঁছাতে কলকাতার থেকে মোটামুটি সময় লাগে একটু, মোটামুটি 5-6 ঘন্টা লাগে। মোটামুটি ও দুপুর দিকে পৌঁছাবে রূপনগর গ্রামে। তো শিবরা একটা উইন্ডো সিটে নিল, দিয়ে চুপচাপ বসে পড়লো। আর ওর ছেলে মেয়েগুলো ওর পাশে বসলো। ওর ছেলেটির নাম হচ্ছে অভিষেক, আর মেয়েটির নাম হচ্ছে দীপালি। অভিষেকের বয়স 10 বছর আর দীপালির 6 বছর, মানে 4 বছরের ডিফারেন্স বলতে গেলে ভাই বোনের মধ্যে। তো 10 বছর আর 6 বছরের কত বড় আর হবে, বাচ্চা ছেলেই বলতে গেলে। তো শিপ্রা কিন্তু উইন্ডো সিটের দিকে, মানে জানলার দিকে তাকিয়ে হাতটি করে বসে আছে, এমনি করে যেন কোনো কিছু চিন্তা করছে, কোনো কিছু। তো ট্রেন ছাড়া অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এই বাচ্চা দুটো কন্টিনিউয়াসলি, মানে অভিষেক আর দীপালি কন্টিনিউয়াসলি ঝাপাঝাপি করছে। কখনো এইদিকে চলে যাচ্ছে, কখনো এইদিকে চলে যাচ্ছে। অনেকে কিন্তু, মানে অনেক প্যাসেঞ্জারই এটাতে বিরক্তি বোধ করছে। বাচ্চারা চঞ্চল হয়ে ঠিক আছে, কিন্তু সবই তো কিছু একটা লিমিট থাকে। তো অতিরিক্ত হয়ে গেলে যে কোনো লোকেরই একটা রাগ ধরতে পারে। তো কিছু প্যাসেঞ্জার হঠাৎ বলে উঠলো যে, মানে বকলো আর কি, যে বাবা এরকম করিস না। কিন্তু ওরা বাচ্চা ছেলে, কোনো কথা কেয়ারই করলো না, বললো তো বললোই। এরকম করে অনেকক্ষণ হলো, মানে 2-3 ঘন্টা পেরিয়ে গেল প্রায়। তো কন্টিনিউয়াসলি অনেকেই কিন্তু এই মানে বিহেভিয়ারে, বাচ্চাগুলোর বিহেভিয়ারে যে অস্বস্তি বোধ করলো। অনেকে আলোচনা করলো যে এ কিরকম মা বাবা, এ শিক্ষা দিতে শিখেনি। আবার অনেকে টোন কেটেও বললো যে বাবা যদি শিক্ষা ভালো না থাকে, তাহলে ছেলে মেয়ের আর কি শিক্ষা হবে। মানে যার যেরকম মতামত বললো আর কি। কিন্তু শিপ্রা কিন্তু কোনো তাড়াও করে দেয়নি, আওয়াজও করেনি। ও কিন্তু কন্টিনিউয়াস জানলার ধারে, মানে মুক্তি করে বসে আছে। তো মোটামুটি কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা ডাকলো জোরে জোরে, যে ও দিদি, ও দিদি, আপনার ছেলে মেয়েদেরকে সামলান একটু। দেখছেন ট্রেনের মধ্যে এত প্যাসেঞ্জার রয়েছে, ওদের তো বিরক্তি লাগতে পারে। হ্যাঁ মানছি, আপনার ছেলে মেয়ে দৌড়াতে আপনি পছন্দ করতে পারেন, কিন্তু সবাই যে পছন্দ করবে তার তো কোনো মানে নেই। তো প্লিজ আপনার ছেলে মেয়েদেরকে সামলান একটু। শিপ্রা কোনো উত্তর দিল না। তো এরকম হতে থেকে 5-10 মিনিট পর একজন ভদ্রমহিলা শিপ্রার কাছে গিয়ে গেল আর কি, দিয়ে ওকে টাচ করে হাত দিয়ে বলছে, ও দিদি শুনতে পাচ্ছেন নাকি, আপনি কি কালা? মানে কম শোনেন কি, কতক্ষণ ধরে আপনাকে ডাকছি। তখন হঠাৎ শিপ্রা বলে উঠলো যে দেখুন, আপনারা যা পারেন করুন, ছেলেদেরকে একটু বোকাঝোকা করুন, ওরা শান্ত হয়ে যাবে। আর কোনো কিছু শিপ্রা আর কথা বাড়ালো না। তো প্যাসেঞ্জাররা তো বোকাবুকি করছে, কিন্তু কোনো কায়দা দিচ্ছে না, কেননা ছেলে মেয়ে দুটো কোনো কথা শুনছে না ওরা। লাস্টে আবার ওই ভদ্র মহিলা গেল শিপ্রার কাছে, যে দেখুন এটা কিন্তু খারাপ হচ্ছে, আপনি আপনার ছেলেকে মেয়েকে বুঝান একটু প্লিজ। তখন শিপ্রা ওই ভদ্র মহিলা দিকে একটু তাকালো, তাকিয়ে হঠাৎ ওই ভদ্র মহিলা দেখে একটু চমকে উঠলো আর কি, মানে আশ্চর্য হলো আর কি। দুই চোখ দিয়ে জল গড়ি পড়ছে, আর চোখটা লাল হয়ে গেছে। তখন ওই ভদ্র মহিলা একটু, মানে পাশে বসলো আর কি। একজন ভদ্রলোককে সোজা বললো যে দাদা একটু সরার, ওইদিকে বসুন একটু, আমার বসি একটু। দিয়ে ভদ্র মহিলা বসে বললো যে আপনার কি হচ্ছে, আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি বলুন, আমরা যদি কোনো সাহায্য করতে পারি, বা সাহায্য যদি না করতে পারি, অন্তত পরামর্শ দিতে পারবো আপনাকে। তা আপনি
মন খুলে বলুন, কেন, কি আপনার সাথে কি হয়েছে, কোনো অন্যায় হয়েছে কি আপনার সাথে? তখন হঠাৎ শিপ্রা হাউ হাউ করে কেঁদে বললো। কাঁদার পর ও পুরো ঘটনাটা বললো, যে শিপ্রা হচ্ছে কলকাতারই মেয়ে, আর ওর হাজবেন্ড রাকেশ কলকাতার ফ্ল্যাটে থাকে। ও দুজনেই এক ব্যাংকে চাকরি করে, মানে চাকরির সূত্রে একে অপরের সাথে ভালোবাসা বলতে গেলে। তারপর ওদের বিয়ে হয়। বিয়ে ওদের 12 বছর হয়ে গেল কমপ্লিট প্রায়। তো ও খুব কমই রূপনগর যেত, স্বামী স্ত্রী বলতে গেলে। শিপ্রা শ্বশুর বাড়ি তো রূপনগরে, আর রাকেশের শ্বশুর বাড়ি তো কলকাতাতেই, ও যেখানে চাকরি করে। কিন্তু ওরা একটা বড় ফ্ল্যাট কিনে ওখানে স্বামী স্ত্রী থাকে। শিপ্রাও মাঝে মাঝে বাপের বাড়ি যায়, বাপের বাড়ি ওর থেকে 1 ঘন্টা দূরে, মানে শহরেই কলকাতা, কিন্তু 1 ঘন্টা যেতে লাগে বাসে আর কি। তারপর বললো যে আমার হাজবেন্ড এই 2-4 দিন আগে বললো যে এবার গ্রামের বাড়ির থেকে বাবার শরীরটা একটু অসুস্থ আর কি, বাবা অসুস্থ, বাবা ফোন করেছিল আর কি, যে বাবা, মা ফোন করেছিল যে বাবা তুই একবার আয়, বা তোর বাবার শরীর ভালো নেই কিন্তু। তো 2-4 দিন যা হয়ে গেল, যাওয়ার পর শুনলাম না ওষুধ টষুধ দিয়ে চিকিৎসা করে শ্বশুর মশাই এখন ভালো আছেন। তো শ্বশুর মশাই ভালো আছেন শুনে শিপ্রা মনে একটু শান্তি পেয়েছিল। হঠাৎ আগের দিন সন্ধ্যায় খবর পায় ওর হাজবেন্ডের স্ট্রোক হয়ে গেছে। ওর মানে রাকেশের স্ট্রোক হয়, ও সেখানেই মারা গেছে। তো এটা শুনে তো তখন মানে মাথা ঠিক রাখতে পারেনি, কিন্তু কোনো রকম নিজেকে সামলে নিয়ে ও 2 ছেলে মেয়েকে নিয়ে আজকে রূপনগরের উদ্দেশ্যে রওনা দিল। ছেলেমেয়েরা বাবাকে শেষ দেখা দেখুক একবার। কিন্তু ছেলেমেয়েরা তো আর জানে না যে কি হারালো সে, হয়তো সেই সেন্সটা তো নেই। ওরা মা বাবা করে ঠিকই, কিন্তু বাবা যে মারা গেছে সেই সেন্সটা তো ওদের মধ্যে নেই, তাহলে ওরা কি বুঝবে জিনিসটা, ব্যাপারটা। তো তাই ওরা নিজের মনের মতো খেলে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওই কামরা বাকি যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেলো শুনে, আর ছেলে মেয়েগুলোর দিকে তাকাতে শুরু করলো, মানে এক মায়া দয়াময় করুণাময় চোখে তাদের দিকে তাকাতে শুরু করলো। পরে দুপুর দিকে পৌঁছায় রূপনগর। তারপর তো গিয়ে তো ওর মানে শাশুড়ি মা পাগলের মতো অবস্থা, বা ওর বাবা কোনো রকম করে সামলে নিয়ে আসে। ওর বাবা বারবার কাঁদতে কারণ বলছে যে আমার ছেলে আমার জন্যই গ্রামে এলো, আমার শরীর ঠিক আছে কিনা দেখতে, কিন্তু কি করে জানাবো যে ওই চলে যাবে। ওর বাবা একটু শক্ত আর কি, কিন্তু ভিতরটা তো ভেঙে যাচ্ছে। ওনাকে বাইরের থেকে শক্ত হলো, ভিতরটা ভেঙে যায়, কিন্তু বাইরের থেকে সে শক্ত দেখাচ্ছে আর কি। কিন্তু ওর মা সেটা পারেনি, মানে রাকেশের মা আর কি। ওর বাচ্চা ছেলে তো বাবাকে দেখে বুঝতেও পারেনি, বলছে বাবা শুয়ে আছে কিনা, শুয়ে আছে কিনা। তো আর কেউ কোনো কিছু কথা বলতে বলেনি বল আর কি। ওরা তো আর বুঝবে না, ওরা বাচ্চা ছেলে, পরে হয়তো বুঝবে যে কি, কে ছিল সে, তার বাবা, মানে জিনিসটা কি বাবা, বাবা কাকে বলে। তো যাই হোক, ওদের কাজকর্ম সম্পন্ন হওয়ার পর আবার শহরে চলে আসে, ফ্ল্যাটে। শিপ্রা মাঝামাঝি শ্বশুর শাশুড়ি মানে ওর মা বাবার কাছে যায়। ওর মা বাবা বলে তুই চিন্তা করিস না মা, আমরা তোর পাশে আছি, চিন্তা, তোর যখনই মন যাবে তুই আমাদের ঘরে চলে যাবে, এটা তোরই তো ঘর। কিন্তু শিপ্রা কিন্তু খুব একটা বেশি তার বাপের বাড়িতে যেত না বলতে গেলে, ফ্ল্যাটেই থাকতো তার 2 ছেলে মেয়েকে নিয়ে। ওদের বিয়ে হয়ে গেল প্রায় 12 বছর হয়ে গেছিল। তারপর তো এই 2টি ছেলে মেয়ে আর কি। কিন্তু শিপ্রা কিন্তু মাঝে মাঝে ওর হাজবেন্ডকে দেখতে পেত। এবার শিপ্রা মনে করতো হয়তো তার হাজবেন্ডকে তো খুব ভালোবাসতো শিপ্রা, রাকেশকে খুবই ভালোবাসতো। তো মনে করতো মনের ভ্রম হয়তো আমার, ইলিউশন কোনো, যে আমি তার কথাই চিন্তা করতে পারবো, ওই জন্য সে আমার কাছে সে সামনে এসে দাঁড়িয়ে আছে, আমার ইলিউশন হতে পারে। তো শিপ্রা পরে আস্তে আস্তে ইগনোর করে দিল। ইগনোর করে দিল বলতে কি, মানে ওই ব্যাপারটা আর কি, রাকেশকে ভুলতে পারেনি।
এই করে করে প্রায় মোটামুটি 7-8 বছর কেটে গেল। শিপ্রা নিজের কাজে ব্যস্ত, আর ছেলে মেয়েও বড় তখন। মেয়েও তখন মাধ্যমিক দেবে, ছেলেও তখন ফার্স্ট ইয়ারে ঢুকেছে, মেয়েও বোধহয় মাধ্যমিক দেবে তখন। মাঝে মাঝে কিন্তু ও ছেলেমেয়েরা বলতো বাবাকে দেখতে পেয়েছে। তো এই বিষয়ে কিন্তু কথাটা বাড়াতো না শিপ্রা। তো বড় হওয়ার পরেও ছেলেমেয়েরা ওর বাবাকে দেখতে পেত। তখন শিপ্রা একদিন ওর বাবার ফটোটার সামনে গিয়ে বলে যে অনেক তো হয়েছে রাকেশ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই জগৎটা তোমার আর নয়, তোমার জগৎ অন্য, তোমার দুনিয়া আলাদা। এখন তুমি মানুষের দুনিয়ায় থাকতে পারো না। তুমি মানুষের দুনিয়া আর আত্মাদের জগৎ আলাদা। আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে ভালোবাসো, কিন্তু তা সত্ত্বেও রাকেশ কিন্তু যেত না। মাঝে মাঝে শোনা যেত, কিন্তু এই ব্যাপারে কিন্তু ওর ছেলে মেয়ে আস্তে আস্তে ভয় করতে শুরু করলো। ও বুঝতে পেরেছিল, মানে ছেলে মেয়ে বুঝতেছিল যে এটা আমার বাবার আত্মা। আর বাকি ঘটনাটা সব জানে। তো এই করতে তো এই হঠাৎ বললো এক কাজ করলে হয়, গয়া পিণ্ড দিয়ে এলে হয়তো ওর বাবা আত্মা শান্তি পাবে। ওর বাবা নিজের ছেলে মেয়ে তার স্ত্রীর ভালোবাসা ছেড়ে যেতে পারছে না। তো ওর ছেলে মেয়ে বললো যে না, বাবা এখানেই থাকুক, বাবাকে আমরা গয়া পিণ্ড দিতে যাবো না, বাবা এখানেই থাকুক। কিন্তু ওর মা বললো না বাবা, আমি জানি তো তোরা বাবাকে ভালোবাসিস, কিন্তু তোর বাবার জগৎ আলাদা হয়ে গেছে এখন। এক কাজ করছো, আমরা গয়া গিয়ে বাবার নামে পিণ্ডদান করে আসি, তাহলে বাবা আত্মা শান্তি পাবে। কেন আমরা তো এখন ভালোই আছি, আমরা তো কোনো তো অসুবিধা তো হয়নি আমাদের, মানে স্বাভাবিকভাবে জীবনযাপন তো ভালোই চলছে। তো এক কাজ করি চ, গয়া পিণ্ডদান করেছি। তো তখন ছেলে মেয়েও তখন বললো ঠিক আছে, বাবা হয়তো কষ্ট পাচ্ছে, তো এই কষ্ট করতে মুক্তি হওয়ার একটি উপায় গয়া থেকে পিণ্ডদান করি। কিন্তু আশ্চর্যজনক বিষয় একটা হলো যে অনেক রকম বাধা আসে যাওয়ার সময়। ওরা যখনই গয়া যাওয়ার প্ল্যান করে, তখনই কিন্তু কোনো না কোনো একটা বাধা চলে আসে। কিছু না কিছু ঘরে একটা বাধা চলে আসে, মানে কারোর না কারোর ঘরে একটা শরীর খারাপ হবেই, ওই জন্য যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু একদিন ঠিক করলো না যাবোই। দিয়ে গয়াতে গিয়ে ওরা হোটেলে উঠে ওরা তারপর যা যা কাজ, মানে যার যার নামে কাজ করতে হয় আর কি, ওর নামে পিণ্ড দিলে। তো ওরা তারপর গয়া পিণ্ড দিয়ে চলে এলো বাবার নামে, যে বাবা তুমি শান্তিতে থাকো, যেখানে থাকো শান্তিতে থাকো, প্রণাম করে ওরা কাজটা করলো। আশ্চর্যজনক বিষয় হলো তারপর থেকে কিন্তু ওরা বাবাকে দেখতে পায়নি, এমনকি শিপ্রাও ওর হাজবেন্ড রাকেশকে দেখতে পায়নি। তো তার মানে শিপ্রার কিন্তু তো ভ্রম ছিল না, সত্যি ওর হাজবেন্ডই ছিল। ও হয়তো প্রথম প্রথম মনে করতো ভ্রম এটা, কিন্তু অ্যাকচুয়াল না, ভ্রম নয়, এটা ওর স্বামী ছিল। মানে তার স্বামী তার স্ত্রীকে, তার দুই ছেলে মেয়েকে এতটাই ভালোবাসতো, মৃত্যুর পরেও ও ওই জগতে যায়নি, এখানেই রয়ে গেছিল ওর ভালোবাসার টানে। কিন্তু মৃত মানুষদের জগৎ তো আলাদা, তারা যতই ভালোবাসুক তাদের তো আর এর জগৎটা না, তাদের জগৎ হচ্ছে আলাদা। এই করে অনেক বছর কেটে গেল। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে বলতে গেলে, শিপ্রার অনেক বয়স হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু শিপ্রা কিন্তু তার স্বামীকে এখনো ভুলতে পারেনি, ছেলে মেয়েরাও তার মা বাবাকে ভুলতে পারেনি।
এই তার বাবাকে ভুলতে পারেনি, কিন্তু শিপ্রার এখনো ভুলতে পারেনি। ও মাঝে মাঝে তার পুরোনো কথাগুলো চিন্তা করে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও।